I don't have a whole lot of time. Well, look, let's begin by finding out whether you're using this line properly or not. Area 51. এরিয়া 51 থেকে একজন আননোন কলার রেডিও শো হোস্ট আর্ট বেলকে কল করেছিল। কল করা লোকটি রীতিমতো ভয় পেয়েছিল। সে নিজেকে এরিয়া 51-এর এক্স এমপ্লয়ি দাবি করছিল। ওই লোকটি আর্ট বেলকে এরিয়া 51-এর সাথে জড়িত রহস্য সম্পর্কে বলা শুরু করে দিয়েছিল। ঠিক সেই সময় হঠাৎ করে স্যাটেলাইট ট্রান্সমিশন বন্ধ হয়ে যায় আর ওই কলারের সাথে কানেকশন বন্ধ হয়ে যায়। কিন্তু 7 মাস পরে ওই লোকের কাছ থেকে দ্বিতীয়বার কল আসে। আমাদের পৃথিবীর নানা রহস্যে ভরপুর। এসব রহস্য এমন কিছু গবেষণার কারণে আমাদের সামনে উঠে আসে যার উপর বিশ্বাস আনা মানুষের পক্ষে কষ্টকর হয়ে যায়। আর এরই কারণে আজ পর্যন্ত এসব রহস্যের সমাধান করা যায়নি। আজকের এই ভিডিওতে আমরা এমনই 5টি মিস্ট্রি সম্পর্কে জানবো যার সম্পর্কে আজ পর্যন্ত সঠিক কোনো ব্যাখ্যা সহ সমাধান করা যায়নি। নাম্বার 5, ইউনাইটেড স্টেটস নাভাডাতে 7500 বর্গ কিলোমিটারের এমন একটি টপ সিক্রেট এরিয়া রয়েছে যাকে এরিয়া 51 বলা হয়ে থাকে, যার পাশে আমেরিকার একটি বিমান ঘাঁটি রয়েছে যেখানে ইউএস মিলিটারির অনেক রহস্য লুকিয়ে আছে। আর এরই কারণে এই পুরো এলাকার আশেপাশে ঘোরাও সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যাদেরকে এখানে কাজের জন্য নেওয়া হয়ে থাকে তাদেরকে প্রথমে টপ লেভেলের সিকিউরিটি চেক করা হয়ে থাকে আর এরপর তাকে লাস ভেগাস থেকে একটি স্পেশাল এয়ারপ্লেনে বসিয়ে এরিয়া 51-এ নিয়ে আসা হয়ে থাকে। আর এই প্লেনের জানালা দিয়ে বাইরের কোনো কিছু দেখা যায় না। এত বেশি সিকিউরিটি থাকার কারণে মানুষের মনে এরিয়া 51-এর জন্য কৌতূহল জন্মাতে শুরু করে। অনেকে বলে থাকেন যে এখানে ইউএসএ আর্মি ওইসব ইউএফওর উপর রিসার্চ করছে যা মাঝিতে ক্রাশ হয়েছিল। কিছু থিওরি তো এও বলে যে এরিয়া 51-এ টাইম ট্রাভেল, টেলিট্রান্সপোর্টেশন আর এলিয়েনের সাথে কন্ট্যাক্ট করার রিসার্চ করা হচ্ছে। আবার কিছু মানুষ তো এও বলে যে 1969-এ চাঁদের ল্যান্ডিংয়ের শুটিং এরিয়া 51-এই করা হয়েছিল। এমন কি আছে এরিয়া 51-এ যা আমেরিকা বিগত 65 বছর ধরে সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছে? সাধারণ মানুষের মধ্যে এরিয়া 51-এর জন্য কৌতূহল তখন বেড়ে গিয়েছিল যখন 1997 সালে একটি রেডিও শোতে হোস্ট আর্ট বেলের কাছে কল এসেছিল। কল করা লোকটি রীতিমতো ভয় পেয়েছিল। সে নিজেকে এরিয়া 51-এর প্রাক্তন এমপ্লয়ি দাবি করছিল। সে আর্ট বেলকে বলে যে তার মৃত্যুর সম্ভাবনা আছে আর সে এখন যা কিছু বলতে যাচ্ছে তা যেন মনোযোগ সহকারে শোনা হয়। সে বলেছিল আমেরিকান সরকার আমাদের পৃথিবীকে বদলে দিতে যাচ্ছে যেখানে আমরা বসবাস করছি। সে হয়তো বলতে চেয়েছিল যে এলিয়েন বাস্তবে রয়েছে আর এরিয়া 51-এ ইউএফওগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তার উপর রিসার্চ করা হচ্ছে। সে আরও কিছু বলতে যাবে তখনই স্যাটেলাইট ট্রান্সমিশন বন্ধ হয়ে যায় যার কারণে ওই লোকের সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। 7 মাস পরে ওই লোকই দ্বিতীয়বার আর্ট বেলকে রেডিও শোয়ের মাধ্যমে কল করে আর বলে পূর্বের কলটি ফেক ছিল আর সে একটি মজা করেছিল। আর যদি পূর্বের কলটি ফেক হয়ে থাকে তাহলে সে এত আতঙ্কিত কেন ছিল? এই কলটি এখনো পর্যন্ত মিস্ট্রি রয়ে গেছে। নাম্বার 4, নিউ গিনি আইল্যান্ডের জঙ্গলে একজন নয় বরং 4 জন লোক আলাদা আলাদা জায়গায় অদ্ভুত জানোয়ার নামামাকলুককে দেখতে পান যা কোনো ডাইনোসরের মতো লাগছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ পিএনজি এর রিপোর্ট অনুযায়ী 11 ডিসেম্বর 1999 সালে লেকমারিতে কিছু টুরিস্ট একটি বিশাল জানোয়ারকে লেকের মধ্যে দিয়ে চলতে দেখেছিল যাকে তারা ডাইনোসরের মতো বর্ণনা করে। তারই আগের দিন 2 জন জেলে জঙ্গলে এমন একটি জানোয়ার দেখতে পায়। তারা বলে যে ওই জানোয়ার এত বড় ছিল যে যত বড় একটি ডাম ট্রাক হয় আর সেটি নিজের পায়ে দাঁড়িয়ে গাছের পাতা খাচ্ছিল। সেটির মাথা নারকেল থেকেও অনেক বড় আর সেটির দাঁত মানুষের আঙ্গুলের চেয়েও বড় ছিল। এই দুটো ঘটনায় সবাই তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু প্রায় 5 বছর পর সেই একই জানোয়ার নিউ গিনি আইল্যান্ডের ইস্টার্ন আইল্যান্ডে দেখা যায়। সেখানে একটি গ্রাম ছিল যে গ্রামের নাম ছিল রাবাউল। সেখানে অনেক স্থানীয়রা এই ডাইনোসর নামা জানোয়ারকে দেখেছিল। তারা বলে সেটি 3 মিটার লম্বা, গ্রে কালার, চেহারা কুকুরের মতো আর লেজ কুমিরের মতো দেখতে ছিল। এই ঘটনা অনেক নিউজ এজেন্সিকে রিপোর্ট করতে বাধ্য করে আর সাথে সরকারও একটি সার্চ টিম তৈরি করে। গ্রামবাসীরা বলে আমরা এত বড় আর এরকম অদ্ভুত জানোয়ার এর আগে কখনো দেখিনি, এজন্য আমরা সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছি। সেই গ্রামের আরেকজন বাসিন্দা বলে সেটি দেখতে অনেক কুৎসিত ছিল আর তার পেট 900 লিটার ওয়াটার ট্যাঙ্কের মতো ছিল। পুলিশের একটি টিমকে M60 O2 মেশিন গানের সাথে জঙ্গলে সেই ডাইনোসরের সন্ধানে পাঠানো হয়। পুলিশদের সেই অভিযানের ক্যাপ্টেন বলেন যে পুলিশ জঙ্গলে এমন কোনো জানোয়ার দেখতে পায়নি, কিন্তু গ্রামবাসীরা বলছিল যে পুলিশরা সেটিকে মেরে কোনো সিক্রেট জায়গায় নিয়ে গিয়েছে যেখানে ওই ডাইনোসরের উপর রিসার্চ করা হচ্ছে। গ্রামবাসীরা যেমন বর্ণনা দিয়েছিল সেই বর্ণনা ইগুয়ানোডন নামে এক প্রজাতির ডাইনোসরের সাথে মিলে যাচ্ছিল।
এই প্রজাতির ডাইনোসর 6 থেকে 8 টন ওজনের আর 15 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কিন্তু এই ঘটনার আসল কাহিনী আজ পর্যন্ত মিস্ট্রি হয়েই রয়ে গিয়েছে। নাম্বার 3, এই ঘটনাটি হলো 2003 সালের, যখন চিলির অ্যাটাকামা ডেজার্ট থেকে শুধু 6 ইঞ্চি লম্বা একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল। এই কঙ্কাল অ্যাটাকামা ডেজার্টের একটি পরিত্যক্ত বস্তিতে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, কেননা এটি শুধুমাত্র 6 ইঞ্চির লম্বা ছিল আর এটির চেহারা মানুষের সাথে অনেকাংশেই মিলে যায়। এই কারণে এটি মনে হতে লাগে এই কঙ্কাল কোনো এমন এক এলিয়েনের যে পৃথিবীতে এসে পুনরায় ফিরে যেতে পারেনি। এলিয়েন আছে এরকম কৌতূহল মানুষের মধ্যে তখন বেড়ে গিয়েছিল। ইনিশিয়াল ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় যে এই কঙ্কালটি 5 থেকে 6 বছরের মানব শিশুর কঙ্কাল। কিন্তু এটির এত ছোট সাইজ দেখে এই কথা বিশ্বাস করা মুশকিল ছিল যে এটি কোনো 5 থেকে 6 বছরের মানব শিশুর কঙ্কাল ছিল, কেননা 5 থেকে 6 বছরের শিশু এত ছোট আসলে কিভাবে হতে পারে। কঙ্কালটির সবগুলো হাড়সহ একটি অপরটির সাথে জোড়া লাগানো ছিল আর এর সাথে এটির দাঁতও জোড়া লাগানো ছিল। একে বিগত অনেক বছর ধরে এলিয়েন হিসেবে বিশ্বাস করা হচ্ছে। কিন্তু আবার 2013 সালে এটির উপর ডক্টরদের একটি টিম রিসার্চ শুরু করে। ডিএনএ স্যাম্পল আর হাড়গুলোর অনেকগুলো স্যাম্পল নেওয়ার পর এটি জানা গিয়েছিল যে এই কঙ্কাল প্রায় 40 বছর পুরনো আর এটি কোনো এলিয়েনের নয়, বরং কোনো মানুষেরই কঙ্কাল, যে হয়তো নিজের জন্মের আগেই কোনো এক কারণে মারা গিয়েছিল। কিন্তু এটির বয়স 6 বছরে মানুষের মতো কিভাবে হয়ে যায় তা এখন পর্যন্ত রহস্য হিসেবেই রয়ে গিয়েছে। নাম্বার 2, 1920-এ একটি কমার্শিয়াল প্লেন পেরুর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখনই পাইলট মাটিতে অদ্ভুত দেখতে একটি ফিগার দেখতে পান। এই ফিগার সেখানে এত জায়গা পর্যন্ত বিস্তৃত ছিল যে মাটিতে থেকে এর অস্তিত্ব বোঝা অসম্ভব। নেস্কালাইন নামে পরিচিত এই ফিগার পেরুতে 200 মাইলের মতো এরিয়া জুড়ে বিস্তৃত। কিছু ফিগার পাহাড়ের উপরে, আবার কিছু ফিগার সমতল ভূমিতে দেখা যায়। জিওমেট্রিক শেপ থেকে শুরু করে এখানে অনেক জানোয়ার আর অনেক উদ্ভিদেরও ছবি দেখতে পাওয়া যায়, যা অনেকগুলো ফুটবল মাঠের চেয়েও দেখতে অনেক বড় ছিল। এখনো পর্যন্ত এই এরিয়াতে 24টি এরকম শেপ আবিষ্কার করা হয়েছে আর অনেকগুলো হয়তো এখনো আমাদের নজরের বাইরে রয়ে গিয়েছে। আর্কিওলজিস্টদের মতে এদের মধ্যে অনেক স্ক্র্যাচ প্রায় 2500 বছরের পুরনো, কিন্তু এগুলো আঁকার উদ্দেশ্য কী ছিল তা এখনও পর্যন্ত কেউ জানে না। আর আশ্চর্যের কথা তো এই যে এত পুরনো স্ক্র্যাচ আজ পর্যন্ত মিটেনি। একজন সুইডিশ রাইটার তার বইয়ে লিখেছিল এইসব স্ক্র্যাচ 1000 বছর আগে ইউএফওর ল্যান্ডিং সাইট হিসেবে ব্যবহার করা হয়েছে, যাকে এখানে সেই সময় বসবাস করা লোকেরা এলিয়েন গডস বলে মেনেছিল। কিন্তু অনেক আর্কিওলজিস্ট এই বইয়ের থিওরির উপর বিশ্বাস করে না। তারা মনে করে এইসব ফিগার সেখানে বসবাসকারী আদিম মানুষেরা তাদের শস্য শুকাতে ব্যবহার করত। এগুলো ইউএফওর ল্যান্ডিং প্যাড ছিল নাকি অন্য কিছু। একটি কথা তো সম্পূর্ণ ক্লিয়ার যে নেস্কা লাইন্স আজ পর্যন্ত সবাইকে প্রশ্নের মুখে ফেলে রেখে দিয়েছে। নাম্বার 1, কিছু মানুষ মনে করে এটি একটি নরকের দরজা, কিন্তু সায়েন্স এটিকে ক্রিয়েটার বলে থাকে। নাম এটির যাই হোক না কেন, এই কথায় কোনো সন্দেহ নেই যে এই ক্রিয়েটার দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। রাশিয়াতে অবস্থিত বাটাগাইকা ক্রিয়েটার এস্টার্ন সাইবেরিয়াতে অবস্থিত, যা দুনিয়ার সবচেয়ে বড় ক্রিয়েটার। এটির বিশেষত্ব এই যে এটি প্রতি বছর 30 মিটার পর্যন্ত নিজে নিজে বড় হয়ে যায়। এমনিতেও এটির দৈর্ঘ্য 1 কিলোমিটার লম্বা আর গভীরতা 262 ফিট গভীর। কিন্তু স্যাটেলাইটের দেওয়া ছবি অনুযায়ী দেখা গিয়েছে যে এটি 1991 সালে আধা কিলোমিটারের মতো লম্বা ছিল, আর এরপর বড় হতে হতে 2018 সালে এটির দৈর্ঘ্য 0.65 কিলোমিটার লম্বা, মানে 650 মিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। স্থানীয়দের মতে এই ক্রিয়েটারের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পাওয়া যায়, যেন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে, আর এজন্য এর নাম নরকের দরজা অথবা ডোর দ্য হেল বলা হয়ে থাকে। সায়েন্টিস্টরা বলেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ভূপৃষ্ঠের এই অংশ ধীরে ধীরে মেল্ট হচ্ছে, যা বিগত লাখ লাখ বছর ধরে ফ্রোজেন কন্ডিশনে ছিল, কিন্তু আজও এই ক্রিয়েটারকে অনেক ভয়ের চোখে দেখা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা যদি এরকম মিস্টেরিয়াস ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।